যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে, বলছেন সালাউদ্দিন আহমেদ। জানাবো ফজলুর রহমান চাইলেন 7 দিন, বিএনপি দিল 24 ঘন্টা। এদিকে চাপ দিয়ে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করানো হয়েছে, বলছেন নূর। জানিয়ে দিব, শুধু শেখ হাসিনাই মুক্তিযুদ্ধের একমাত্র স্টক হোল্ডার না, বলছেন তারেক। এবং সর্বশেষ জানাবো, হাসনাতকে ফকিন্নির বাচ্চা বললেন রুমিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে, বলছেন সালাউদ্দিন আহমেদ। নিম্নকক্ষ পিআর নিয়ে আলোচনা জাতীয় ঐকমত্য কমিশনে হয়নি জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, মাঠের আলোচনা মাঠেই জবাব দেওয়া হবে, আর নির্বাচন বিরোধী কথা যারাই বলবে তারা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নিয়ে কোনো শঙ্কা নেই। তবু দুই একটি দল বিভ্রান্তির চেষ্টা করছে, এটি তাদের কৌশল হতে পারে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা বিএনপির আর রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হবে এবারের নির্বাচন বলেও জানান তিনি। পিআর বা গণপরিষদের দাবি রাজনৈতিক কৌশল, এটি মাঠ গরম করার জন্য এসব বক্তব্য বলেও উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশে নির্বাচনের আমেজ বিরাজ করছে, যারাই এর বিপক্ষে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে। সালাউদ্দিন বলেন, জুলাই সনদের অঙ্গীকার নামার কিছু বিষয় অযৌক্তিক মনে করে বিএনপি। বিকল্প প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনায় সময় দেওয়া হবে। সংবিধানের উপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না। আলোচনার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা তার। সালাউদ্দিন আরও বলেন, কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। যারা বাহানা দিয়ে বয়কট করবে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে। নির্বাচনের আগে জোট জামায়াতের সাথে সুযোগ নেই, তবে যুগোৎপত আন্দোলনে যারা ছিলেন তাদের সাথে জোট হতে পারে। আগামী সরকারেও তারা থাকতে পারে। এছাড়া কয়েকটি ইসলামী ঘরানার দলের সাথে আলোচনা হচ্ছে, তাদের সাথে জোট হতে পারে, সেটি চূড়ান্ত নয়। এর বাইরে বিগত আন্দোলনে যারা ছিলেন তাদের সাথেও জোট হতে পারে, সেটি আলোচনার পর। ফজলুর রহমান চাইলেন 7 দিন, বিএনপি দিল 24 ঘন্টা। শোকজের লিখিত জবাব দিতে ফজলুর রহমানকে আরও 24 ঘন্টা সময় দিল বিএনপি। এদিকে বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, ফজলুর রহমানের পক্ষ থেকে শোকজের জবাব দিতে 7 দিন সময় চাওয়া হয়েছিল, কিন্তু দল তাকে সেই সময় না দিয়ে 24 ঘন্টা বাড়িয়ে দিয়েছে। এর আগে রোববার জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে ফজলুর রহমানকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাকে 24 ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল। এক ব্রিফিংয়ে ফজলুর রহমান দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন। ফজলুর রহমান বলেন, আমি নির্দিষ্ট সময়ে উত্তর আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা দিবে সেটা আমি মাথা পেতে মেনে নেব। এদিকে ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেগুনবাগিচার কনকর্ড নামের একটি ভবনের সামনে বিক্ষোভ করেছেন কিছু সংখ্যক মানুষ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ফজলুর রহমান। তার বাসার সামনে মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের এমন ঘটনার উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। এদিকে চাপ দিয়ে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করানো হয়েছে, বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি যোগ সাজসে মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করিয়েছে। নুরুল হক নূর দাবি করেন, জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলেও সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগ সাজসে মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করিয়েছে। এতদিন তারা নগদ 5 কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করেছে, সমঝোতায় মেলেনি। তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নূর বলেন, এই যে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যা মামলার আসামি করে 1 বছর পর গ্রেফতার করানো হয়েছে। মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে? তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করেছে এই মামলা প্রমাণ করতে পারবে? তাহলে কেন এই নাটক? আফ্রিদি যদি লীগের হয়ে কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্টভাবে সেসব অভিযোগে মামলা দেওয়া যেত বলে অভিযোগ করেন নূর। তিনি প্রশ্ন তুলেন, সেই ধরনের মামলা না করে কেন তাকে ও তার বাবাকে যাত্রাবাড়ি ছাত্র হত্যার মামলায় ভিত্তিহীনভাবে আসামি করে 1 বছর পর গ্রেফতার করানো হলো? এই যে হঠাৎ বিপ্লবের চেতনায় দখলদার হয়ে ওঠা ফিজিক্যাল ও ডিজিটাল মব সৃষ্টিকারী দুর্বৃত্তদের চাপে প্রশাসন মাঝে মাঝে কিছু বিবেচনাহীন সিদ্ধান্ত নিচ্ছে।
এর প্রভাব কি প্রশাসন বা আমরা উপলব্ধি করতে পারতেছি? গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, স্বাভাবিকভাবেই সরাসরি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকার ফলে এই দুজনের গ্রেফতার দেশি বিদেশি মানবাধিকার সংগঠন সহ অনেক ক্ষেত্রে রেফারেন্স হবে যে এভাবে যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়, গণমাধ্যমের মালিক, ব্যবসায়ী, সেলিব্রিটিরাও মবের শিকার হচ্ছে, তাদেরকেও ঢালাওভাবে আসামি করে প্রশাসন অন্যায়ভাবে গ্রেফতার, হয়রানির মামলা ও বাণিজ্য মানবাধিকার লঙ্ঘন করেছে। ফলে প্রকৃত অপরাধীদের বেলাতেও রেফারেন্স হিসেবে দেশি বিদেশি মানবাধিকার সংগঠন ও অন্যান্য সংস্থা এগুলোকে উদাহরণ হিসেবে তাদের রিপোর্টে তুলে ধরবে। সাধারণ মানুষ অনেকেই বুঝবে না তাদের জন্য বলা। মাঝে মাঝে নিশ্চয়ই দেখেছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা সহ পশ্চিমা দেশসমূহ লীগ আমলে বাংলাদেশ বিরোধী দলের উপরে দমন-পীড়নের রিপোর্ট দিত, সেই ক্ষেত্রে ব্যবহার করবে। এসব ইস্যুতে সরকারের উপর দেশি বিদেশি চাপ বাড়বে। ফলে স্বাভাবিকভাবেই দেখা যাবে দেশি বিদেশি চাপে অনেক ক্ষেত্রে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণে পিছপা হতে বাধ্য হবে বলে মনে করেন নূর। তিনি বলেন, কার্যত এসব ভুল পদক্ষেপ প্রকারান্তে ফ্যাসিবাদের ফেরারির রাস্তা তৈরিতেই সহায়ক ভূমিকা পালন করবে। সবশেষে ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, জনকণ্ঠ দখলের ন্যায় মাইটিভি দখলেও যারা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে এগুলো করাচ্ছে, তাদের মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। গত 24শে আগস্ট রাতে বরিশাল থেকে সিআইডি তহিদ আফ্রিদিকে গ্রেফতার করে। রোববার আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি আন্দোলন দমনে লাইভ প্রচারে উস্কানিমূলক বক্তব্য দেন এবং সরকারপন্থী শক্তিকে মদদ যোগান, যার ভেতরে 2024 সালের 5 আগস্ট যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু নিহত হন। এই মামলায় নিহতের বাবা গত বছরের 30শে আগস্ট শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে হত্যা মামলা করেন। এতে তহিদ আফ্রিদি 11 নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী 22 নম্বর এজাহার নামেও আসামি। গত 17 আগস্ট গুলশান থেকে নাসির উদ্দিনকে গ্রেফতার করে আদালতে 5 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুধু শেখ হাসিনাই মুক্তিযুদ্ধের একমাত্র স্টেক হোল্ডার না, বলছেন তারেক। আমজনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা যত ফাল পারবে মুক্তিযুদ্ধের আওয়াজ তত শক্তিশালী হবে। এমন এক দ্বন্দ্ব যা শেষ হয় না। এটা ইজ্জত আর জন্মের সঙ্গে সম্পর্কের একটি জাতির। ওদের ন্যারেটিভ এমন যে হাসিনা যেহেতু পরাজিত, মুক্তিযুদ্ধ তেমনই পরাজিত। আদতে শেখ হাসিনাই মুক্তিযুদ্ধের একমাত্র স্টেক হোল্ডার না, তা দেশের মানুষ জানে ও লালন করে। আমরাও শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইকে ঘুণাক্ষরেও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াই হিসেবে মনে করি নাই। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চিন্তা ও লালন এমন যে যারা এটা ধারণ করে সম্মানিত হতে চাইবে তারাই এটা ধারক ও বাহক। এই চিন্তা ধ্বংস করতে হলে এই চিন্তার বিরুদ্ধে আরেকটা লড়াই করতে হবে। সেই লড়াইয়ে পতাকা বদল হবে, স্লোগান বদল হবে, মানচিত্র বদল হবে। যতদিন তা হবে না ততদিন মুক্তিযুদ্ধই আমাদের শেকড়। তাই তো ওরা মুক্তিযুদ্ধের পরিচায়ক সব সাইন বদলে দ্বিতীয় বাংলাদেশ নামে নামকরণ করতে চায়। মুক্তিযুদ্ধ বাংলাদেশ ওদের জন্য তারেক বলেন, আমরা যত চুপ থাকি, দেখুন আমির হামজা নামের লোকগুলো দাবি করছে গোলাম আজম বাংলাদেশের স্বীকৃতি এনে দিয়েছে। আবার বলছে যেহেতু 24 এসেছে, 71-এর আর দাম নাই। এরা নতুন গল্প লিখতে চায়, আমাদের গৌরবের ইতিহাসকে গৌরবহীন করে। আর একজন তো বলেই বসলো, রাজাকার পরিচয় নাকি সম্মানের। সাময়িক পিনিক চলছে এদের। এ সময় বাংলাদেশের মানুষ এদের প্রাপ্যটা বুঝিয়ে দেবে। তিনি বলেন, আমাদের বীরশ্রেষ্ঠদের আজ এরা বিমান ছিনতাইকারী প্রমাণ করতে চায়। এদের উদ্দেশ্য আমাদের পরিচয় আর জাতকে ভুলিয়ে দেওয়া। এক রাজাকারের শাবক তো বলেই ফেললো, বিহারি হত্যার বিচার সে চায়। 17টি বছর লীগের সঙ্গে বসবাস করে এরা বলছে এদের গায়ে কেউ টাচ করেনি। আজ গর্ত থেকে বের হয়ে বলে এখন নাকি 1 বছরেই 17 বছরের চেয়ে বেশি নির্যাতন হচ্ছে তাদের উপর। আমরা যখন নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছিলাম, কতটা মায়ের নিরাপদ আঁচলের তলে ছিল তারা নিজেরাই সেভাবে বলছে। আজ তারা বিপ্লব আর লড়াইয়ের গল্প শোনায়, যারা লীগের সঙ্গে অ্যাডজাস্ট করেছিল। হাসনাতকে ফকিন্নির বাচ্চা বললেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে বাকযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক হিসেবে উল্লেখ করেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনার পর এই কথা বলেছেন হাসনাত। এর পাল্টা জবাবে রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাকে ফকিন্নির বাচ্চা বলে গালি দেন। সোমবার রুমিন ফারহানা ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে লিখেছেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?
এ সময় তিনি হাসনাত আবদুল্লাহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার বিভিন্ন ছবি ও প্রমাণ পোস্টে যুক্ত করেছেন। পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে এবং ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। অসংখ্য মানুষ কমেন্টে নানা ধরনের প্রতিক্রিয়া শেয়ার করেছে। এর আগে রোববার রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী নির্বাচনে বিএনপি কিভাবে ভোটকেন্দ্র দখল করবে তার একটি টেস্ট ম্যাচ হয়ে গেল শুনানিতে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার মধ্যে দিয়ে। তিনি আরও বলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। সমালোচনা করে হাসনাত বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, একটি প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়। আমরা বিএনপির এই আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলবো, আপনারা জনগণের পাসকে বুঝুন, 24-এর পরবর্তী জনগণের পাসকে বুঝুন, নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।